আচ্ছা, লাস্ট ক্লাস অথবা লাস্ট দুটো লেকচারে আমাদের একটা ওভারভিউ দেখেছি, হ্যাঁ, ইকোনমিক্স কি, ওই সূত্রে ম্যানেজার ইকোনমিক্স কি এবং কি কি নিয়ে আমরা কনসার্ন থাকি, ঠিক আছে না? আমরা আজকে একটু ম্যাক্রো ইকোনমিক্স দেখবো, বুঝবো, তারপরে জিডিপি বুঝবো, আরো কয়েকটা এরকম যাবতীয় কয়েকটা ফ্যাক্টরস আছে, কনসার্নিং ফ্যাক্টরস, যেগুলো আমরা জানতেই হবে, হ্যাঁ, এগুলো আমরা একটু ইন ডিটেইলস বুঝবো। তো শুরু করি, আবার আসি একটু হোয়াট ইজ ইকোনমিক্স, হ্যাঁ, আরেকবার যাতে আমরা ওই ফ্লোতে থাকি। So economics is a social science. Normal কথা, এটা social science. The two prime concepts that economics deals with, মানে ইকোনমিক্স এর কনসেপ্টের একটা ভিত্তি আছে যেটা নিয়ে সেই পুরো জিনিসটাকে দাঁড়া করা সবকিছু। দুইটা জিনিস হচ্ছে রিসোর্সেস আর স্কার্স, যেটা এর আগে বলেছিলাম যে রিসোর্সেস আর লিমিটেড, আনলিমিটেড না, কিন্তু আমাদের চাহিদা our wants are unlimited. তো এই দুইটাকে ব্যালেন্সে আনতে গিয়ে ইকোনমিক্স যা কিছু করা লাগে এটা করে, কিন্তু ওদের সবচেয়ে ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে এই দুইটা নিয়ে ওদের সবকিছু বিল্ড আপ, ঠিক আছে? সো ইন ইকোনমিক্স we try to find the best way to allocate limited resources in society to produce goods and services for satisfying our needs. তাহলে কি কথা, বেস্ট ওয়ে আমার স্কার্স রিসোর্সকে অ্যালোকেট করা, ডিস্ট্রিবিউট করা টু প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস এবং স্যাটিসফাই আওয়ার নিডস, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাই। দি ইকোনমিক প্রবলেম, ফান্ডামেন্টাল কোয়েশ্চেনস অফ ইকোনমিক্স। Scarcity requires all societies to answer the following questions. এই যে আমার যে সবচেয়ে স্কার্স, সবচেয়ে লিমিটেড, তো এই স্কার্সিটি ইট রিকোয়ার্স অল সোসাইটিস, মানে সব সমাজকে এই স্কার্সিটি একটা কয়েকটা কোশ্চেনে ফেলে যে কি কি করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ইজ টু বি প্রডিউসড, কি প্রডিউস করব, কারণ আমার তো লিমিটেড, রাইট? কি প্রডিউস করব, কিভাবে প্রডিউস করব, হোয়াট ইজ টু বি প্রডিউসড, হাউ ইজ টু বি প্রডিউসড, হ্যাঁ, and for whom will be produced. তাহলে কি, কিভাবে এবং কার জন্য। এটা মূল বিষয়টা হচ্ছে স্যার ওই সোসাইটিতে যারা থাকে তাদের ইকোনমিক কন্ডিশনের উপর ভিত্তি করে এন্ড প্রোডাক্টটা তৈরি করতে হবে, তাদের সব ফ্যাক্টর মাথায় রেখে এগুলো করতে হবে, কিন্তু এই তিনটা জিনিসকে অ্যানসার করতে হবে বিকজ অফ হোয়াট, স্কারসিটি, হ্যাঁ, হোয়াট উইল বি প্রডিউসড, হাউ উইল বি প্রডিউসড এন্ড ফর হুম উইল বি প্রডিউসড। তাহলে তো বেস্ট ওয়ে হবে না, আমি বানায় ফেললাম, কে কিভাবে জানে, আমি বানাবো, বুঝলাম আমি এটা বানাবো, কিভাবে বানাবো আমি জানি না, ঠিক না? অথবা আমি জানি যে কার কি লাগবে, হ্যাঁ, কিন্তু আমি বানাচ্ছি না, আর কিভাবে বানাবো আমি জানি না, তাহলে তো লাভ নেই। এই তিনটা জিনিস জানতে হবে, কি, কিভাবে এবং কাকে। অলরাইট, what goods and services should an economy produce? Should the emphasis be on agriculture, manufacturing or services? Should it be on sport and leisure or housing? How should goods and services be produced? এটা কি লেবার ইন্টেন্সিভ হবে, ল্যান্ড ইন্টেন্সিভ হবে, না ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে? Who should get the goods and services produced? Equal distribution, more for the rich, for those who work hard. এখন এগুলোর কোনো অ্যাকচুয়ালি অ্যানসার, একদম ডিরেক্ট অ্যানসার নাই এগুলো, অলরাইট, কিন্তু এগুলোর ভিতরে ব্যালেন্স থাকতে হবে, হ্যাঁ? এগুলো হচ্ছে কোয়েশ্চেনস, যেগুলো হচ্ছে আনএন্ডিং, হ্যাঁ, এগুলো অ্যানসার, এগুলোকে কখন আপনি এগুলো অ্যানসার করতেই না আপনার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো নিয়ে থাকতে হবে। এগুলোর অ্যানসার কখনো পুরোপুরি হয় না, এগুলোকে অ্যানসার করাটা হচ্ছে জার্নি, কিন্তু এই কোয়েশ্চেনগুলো থাকবে সবসময়, এবং এটার ভিতরে ব্যালেন্স করে যে বেস্ট ওয়ে, যতটুকু যা পারছি, যতটুকু ভালো পারছি, এভাবে করে আগাতে হবে। আচ্ছা, এখন আসি ম্যাক্রো ইকোনমিক্স। লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম ম্যাক্রো ইকোনমিক্স, মানে লাস্ট ক্লাস আগের ক্লাসে। ম্যাক্রো ইকোনমিক্স কি? ম্যাক্রো ইকোনমিক্স ইজ আ ফিল্ড অফ ইকোনমিক্স দ্যাট স্টাডিজ দ্য বিহেভিয়ার অফ দ্য ইকোনমি অ্যাজ আ হোল। দ্য বিহেভিয়ার অফ দ্য ইকোনমি অ্যাজ আ হোল, ইন্ডিভিজুয়াল না, হোল ইকোনমিকে এফেক্ট করে, হ্যাঁ? সো যে বিহেভিয়ারটা হয় ওটা, যে স্টাডিটা, এটাকে ম্যাক্রো ইকোনমিক্স বলে। পুরা ম্যাক্রো ইকোনমিক্সে যে বিহেভিয়ার, মানে পুরো অর্থনীতিকে যে বিহেভিয়ারগুলো এফেক্ট করে
ওটা স্টাডিকে ম্যাক্রো ইকোনমিক্স বলে, ঠিক আছে? সো ইট ইজ দ্য স্টাডি অফ অ্যাগ্রিগেট মেজার্স। অ্যাগ্রিগেট মানে কি? সব মিলিয়ে, টোটাল। পুরো ইকোনমি মানে হোল একটা দেশের টোটাল ইকোনমি। হ্যাঁ, টোটাল ইকোনমি যেই সব জিনিস এফেক্ট করে ওইগুলো স্টাডিকে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো মানে হচ্ছে সমষ্টি রাইট। It is the study of aggregate measures. Aggregate মানে কি? টোটাল। হ্যাঁ, aggregate measures of the economy, and this aggregation is done by understanding how individual economic units function. এটা আমরা বুঝি কিভাবে ইন্ডিভিজুয়াল ইউনিটস কিভাবে ফাংশন করে, তারপরে ওর উপর ভিত্তি করে আমরা টোটালটাকে ডিসিশন দিই। মনে করেন আমি বলছি যে ধরেন 10টা ইউনিট, কথা 10টা ইউনিটের ভিতরে 7টা একভাবে কাজ করে, 3টা আরেকভাবে কাজ করে। তাহলে আমি এভারেজে বলতে পারি যে ম্যাক্সিমামটা ওই যে 7 ধরনের ভাবে কাজ করে, আর মাঝে মাঝে একটু অন্য ধরনের কাজ করে, ঠিক না? কিন্তু আমি এই ছোট ছোট প্রতিটা পার্টিকুলার ইউনিটকে দেখে আমি জাজ করে আমি টোটাল একটা জাস্টিফিকেশন অথবা টোটাল একটা স্টাডি রেজাল্ট দেই, ঠিক আছে? অলরাইট, সো ইট ডিলস উইথ দ্য ইস্যুস লাইক গ্রোথ, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট। সো যদি আপনি একটা ইকোনমির মেইন বড় জিনিস নিয়ে চিন্তা করেন তাহলে এগুলোই পড়ে: আনএমপ্লয়মেন্ট, গ্রোথ, ইনফ্লেশন। হ্যাঁ, macroeconomics can be best understood by comparing it with microeconomics, which considers the decisions made at an individual or firm level. Macroeconomics considers the larger picture, or how all of these decisions sum together. An understanding of microeconomics is crucial to understand macroeconomics. To understand why a change in interest rates leads to changes in real GDP, we need to understand how lower interest rates influence decisions such as the decision of how much to save at the firm or household level. Once we understand how an individual on average will change their behavior, we will then understand at the large scale relationships in an economy. এটার মানে হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক্সের কোনো কিছু করতে গেলে আমার আগে মাইক্রোটা বুঝতে হবে। হ্যাঁ, যে আমার ইন্ডিভিজুয়ালি একদম ক্ষুদ্র একেবারে নিচের থেকে পার্টিকুলারলি সবার কি হচ্ছে। হ্যাঁ, যেমন কথা আমি বলছি যে ধরেন ইনফ্লেশন রেট বাড়ছে, কিভাবে বাড়ছে, কেন বাড়ছে, আমার তো আগে দেখতে হবে কোন কোন কারণে বাড়ছে। আমি তো বলে দিলেই হবে না ইনফ্লেশন বাড়ছে মানে দাম বাড়ছে। আমি ধরেন কি হলো কয়েকদিন আগে, ডলার ক্রাইসিস, তারপরে শিপিং কস্ট বেড়ে গেল। হ্যাঁ, হঠাৎ করে কিছু দাম বেড়েছে না, কেন? আমি বলছি যে ইনফ্লেশন চলছে, কেন? এটা তো আমি ম্যাক্রো ভাবে বললাম। তো মাইক্রো ভাবে কি, আমি দেখবো যে কোথা কি হচ্ছে। কথা আমাদের রিজার্ভের ডলার কমে গিয়েছে, আমাদের ইম্পোর্ট আমরা অনেক বেশি করে ফেলেছি, যেটার জন্য ডলারের পেমেন্ট বেশি হয়েছে বাইরের দেশে। এক্সপোর্টের অনুযায়ী ইম্পোর্ট বেশি হয়েছে আমার। হ্যাঁ, এক্সপোর্ট করলে কি হয়, ডলার আসে, ইম্পোর্ট করলে কি হয়, ডলার যায়, ঠিক আছে? তাহলে আমার ইম্পোর্টটা বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, এইসব ব্যাপার। তারপরে মনে করেন যে শিপিং কস্ট বেড়ে গিয়েছে। হ্যাঁ, কেন? কারণ ওই যে কি বলে একটা শিপিং চার্জ থাকে প্রতিটা শিপে। হ্যাঁ, ওইটা চার্জটা আগে ছিল কত মনে হয়, আগে মনে হয় $3-4,000 ছিল, এখন ওটা $15,000 হয়ে গেছে। কেন? ওই যে ধরেন পলিটিক্যালি বলেন, চাইনা ইউএসএ যে মারামারি বলেন, যাই বলেন, কিছু একটা হয়েছে। তো ওইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাপার। তারা ম্যানিপুলেট করে। হ্যাঁ, এটা ম্যানিপুলেট না, এটা অনেক ক্ষেত্র আছে, এটাতে করতে গেলে আরেকটা চ্যাপ্টার লিখতে হবে। কিন্তু আপাতত আমার বোঝানোর ব্যাপারটা হচ্ছে যে আমার যে ম্যাক্রোর যে কথা বলি ওটা মাইক্রো থেকেই আসে। আমার একটা মাইক্রো, আমাকে ইন্ডিভিজুয়ালি বুঝতে হবে যে আসলে কি হচ্ছে, যেটা অ্যাজ আ হোল ম্যাক্রোকে এটা দ্বারা করাচ্ছে। ম্যাক্রো যেটা জিনিস দ্বারা করাচ্ছে এটা আসছে ফর দ্য রেজাল্ট অফ দ্য মাইক্রো। মাইক্রো সবকিছু একত্রে রেজাল্ট করে ম্যাক্রোটাকে। সো ম্যাক্রোকে বুঝতে হবে, মাইক্রো বুঝতেই হবে। এটা হচ্ছে মেইন জিনিস এখানকার। মাইক্রো সমষ্টি ম্যাক্রো। হ্যাঁ, মাইক্রো থেকে ম্যাক্রো আসে, মানে আপনি অনেকগুলো মাইক্রো এক জায়গায় ওটা ম্যাক্রো, ঠিক আছে, এটাই। হ্যাঁ, আচ্ছা, পরে আসছে ইকোনমিক এজেন্ট। In economics, an agent is a decision maker in a model. Typically, every agent makes decisions by solving an optimization choice or problem. And in microeconomics, there are two agents: consumer, অথবা buyer, অথবা household. Another one is producer, seller of a firm. And in macroeconomics, there are four agents: consumer অথবা households, producers or firms, government,
and foreign country. তাহলে এজেন্টটা কি? an agent is a decision maker in a model. একটা মডেল আমরা তৈরি করি, হ্যাঁ, ইকোনমিক মডেল আমি দেখিয়েছিলাম না, আপনাদের খেয়াল থাকে আপনারা স্লাইডে দেখেন ইকোনমিক মডেল ফার্স্ট চ্যাপ্টারে আছে, হ্যাঁ, ওইখানে একটা মডেলের ভিতরে যখন তৈরি করি অথবা একটা মডেল যদি ফলো করি, এখানে অনেক ডিসিশন মেকার থাকে যে ইনি এটা করলে এই ইফেক্টটা হবে, তাদেরকে ডিসিশন মেকার বলে, হ্যাঁ, তাদেরকে অ্যাভয়েড করলে সমস্যা হয় অথবা তাদের কোনো যে কোনো পদক্ষেপ, যে কোনো স্টেপ, যে কোনো মানে অ্যাকশন হ্যাজ আ রিঅ্যাকশন, অলরাইট, ওদেরকে ডিসিশন মেকার বলে, অলরাইট। সো টিপিক্যালি এভরি এজেন্ট মেক্স ডিসিশনস বাই সলভিং অ্যান অপটিমাইজেশন অর চয়েস প্রবলেম, মানে প্রতিটা ইকোনমিক এজেন্টকে বলছি ওরা ডিসিশনস নেয়, কিভাবে নেয়, একটা অপটিমাইজেশন অথবা একটা চয়েসকে, যে অপটিমাইজেশন মানে হচ্ছে যে জিনিসটাকে ভালো করা, হ্যাঁ, অপটিমাইজ করা মানে জিনিসটাকে যতটুকু বেস্ট করা যায়, হ্যাঁ, বেস্ট অবস্থায় নিয়ে যাওয়া যায়, হ্যাঁ, এবং চয়েস মানে হচ্ছে তো জানেন যে এটা বাদ দিয়ে আমি ওটা নিব, ওটা বাদ দিয়ে ওটা করবো, হ্যাঁ, তো এই অপটিমাইজেশন এবং চয়েসের যে প্রবলেমটা থাকে এটাতে তারা হেল্প করে ডিসিশনস নিতে, এই এজেন্ট যারা, হ্যাঁ। এখন এজেন্টটা কার? যদি আমি মাইক্রো ইকোনমিক্স লেভেলে দেখি, কনজিউমার, কনজিউমার মানে কি? আমরা, হাউসহোল্ড, ভোক্তা, যারা কিনে এবং আরেকজনকে প্রোডিউসার, যে বিক্রি করে। এর সবথেকে গ্রাউন্ড লেভেল জিনিস না, এটা মাইক্রো ইকোনমিক্স মানে কি একদম গ্রাউন্ড লেভেল জিনিস, কিনে আর বেচে, যে ভোক্তা এবং যে বানায়, ঠিক আছে। তাহলে এই দুজন হচ্ছে এজেন্ট। মাইক্রো ইকোনমিক্স এজেন্ট এই দুইজন, যে কেনে এবং যে বিক্রি করে। আর ম্যাক্রোতে দুইটা বেশি, ওটা পরে আসছে, হ্যাঁ। এখন মাইক্রো ইকোনমিক্সে এই দুইজন সবকিছু এফেক্ট করে। বায়ার যেটা চাবে ওই হিসাবে সেলার বিক্রি করবে, অথবা সেলার যেটা বিক্রি করবে ওই হিসাবে বায়ার চাবে, এটা ভিতরে একটা ব্যালেন্স, যেটাই হয় ওইটা এখন ইভেনচুয়ালি ম্যাক্রোতে এফেক্ট করে। কিভাবে? এই দেখেন ম্যাক্রোতে কি কি এফেক্ট করে, এজেন্ট কারা কারা, ওই যে কনজিউমার, আবার প্রোডিউসার এবং গভর্নমেন্ট এবং ফরেন কান্ট্রি। কারণ কি? ম্যাক্রো হচ্ছে পুরো দেশ নিয়ে বলে, ঠিক না? পুরো দেশ তো নিজের উপরে শুধু চলে না, হ্যাঁ, নিজেদের হাউসহোল্ড আছে, নিজেদের ভোক্তা আছে, নিজেদের ম্যানুফ্যাকচারার আছে, হ্যাঁ, উৎপাদনকারীও আছে, কিন্তু আমাদের সরকারও তো আছে, আমাদের বিদেশের সাথে তো লেনদেনও আছে, হ্যাঁ, তো এগুলাও এফেক্ট করে ম্যাক্রো। তো মাইক্রোতে শুধু দুইজন আর ম্যাক্রোতে চারজন। পরের যে ডায়াগ্রামটা এটা আপনারা পরে দেখে নিন, এটা এখন ওইরকম আহ্বান কিছু না। ওইটার পরে হচ্ছে জিডিপি। আচ্ছা, সবসময় তো জিডিপি শুনেছি, জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা কি আছে বলছি, it is the total market value of all final goods and services produced within a country in a given period of time. Let's say 2021 সালে আমার দেশের মধ্যে যত গুডস অথবা যত সার্ভিস প্রডিউস হয়েছে, ফাইনাল যেটা বানানো হচ্ছে, যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটা র মেটেরিয়াল, এগুলো না, ফাইনাল যেটা ভোক্তা ভোগ করবে, যেটা ফ্যাক্টরি কিনবে ওইটা না, কিন্তু যেটা ভোক্তা ভোগ করবে লাস্ট একদম। আমি কি করলাম, একটা ধরেন বালক থেকে শুরু করে একদম বিল্ডিং পর্যন্ত অনেক স্টেপ আছে, হ্যাঁ, মাঝখানে তো অনেক প্রোডাক্ট এদিক সেদিক হয়, হ্যাঁ, এই প্রোডাক্টটা হয়, এটা হয়, কিন্তু ফাইনাল প্রোডাক্টটা কি? বিল্ডিং, হ্যাঁ। অথবা ধরেন একটা জুস থেকে শুরু হয়, চিনি লাগে, কেমিক্যাল লাগে, ধরে নিলাম ফল লাগে, হ্যাঁ, অনেক কিছু, মিষ্টি কুমড়া লাগে, অনেক কিছু লাগে, ঠিক আছে। এগুলা হচ্ছে র মেটেরিয়ালস। এটা একত্রে হওয়ার পর ধরেন একটা জুস হয়, ওই জুসটাকে ধরেন আমি আরো কনসেন্ট্রেট করি, আরো পিউরিফাই করি, আরো ফিল্টার করি, হ্যাঁ, তখন একটা আলাদা জিনিস হয়, কিন্তু তখন ওইটা ফাইনাল প্রোডাক্ট না। যখন আমি এটা প্যাকেটের ভিতরে ঢুকাবো এবং যখন রিটেইলারের কাছে পাঠাবো, যখন আমি গিয়ে 20 টাকাতে কিনতে পারবো, ওইটাকে ফাইনাল প্রোডাক্ট বলে, ঠিক আছে। এখন এই যত ফাইনাল প্রোডাক্ট এবং সার্ভিস আছে, এগুলো সারা আমার দেশে যেগুলো প্রডিউস হয়, যত প্রোডাক্ট প্রডিউস হয়, যত সার্ভিস প্রডিউস হয়, এগুলা টোটাল ভ্যালু, এগুলো একত্র করে এগুলো টোটাল ভ্যালু ইন আ গিভেন পিরিয়ড অফ টাইম, মানে একটা পিরিয়ড টাইম করে, এটা আন্দাজে করলে হবে না। স্যার নাম রাখি সাহিব হোসেন সাহিব। জি। স্যার সার্ভিস বলতে কি মানে মেডিকেল সার্ভিস বা এটা কথা বলতেছেন নাকি? গুডস তো ফাইনাল গুডস, সার্ভিস তো যে কোনো সার্ভিস হতে পারে, ধরেন হসপিটাল সার্ভিস হতে পারে, যে টাকাটা
এখান থেকে পাচ্ছে এটাও যোগ করবো আর কি। যে টাকাটা কিন্তু পাচ্ছে না, হ্যাঁ মনে করেন একটা চার্জ যেটা, আচ্ছা, হ্যাঁ তারপর ধরেন বাস তো প্রোডাক্ট সার্ভিস এটা, হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টেশন কথা অথবা আমি ধরেন এই যে গ্রামীণ ফোন, ওরা প্রোডাক্ট বেচতেছে না, প্রোডাক্ট বলে কিন্তু সার্ভিস, দেখেন না কি বলে সার্ভিস প্রোভাইডার, বলো না সার্ভিস প্রোভাইডার এগুলা। তো আমরা সবকিছু গুডস হিসেবে ধরতে পারি না, কিছু যেগুলো ইনট্যাঞ্জিবল ওইগুলো সার্ভিস বলা হয়, তাহলে এবং আমার দেশের ভিতরে যতগুলো প্রোডিউস হয়েছে এটা একটা সময়ের ভিতরকার মূল্য ফাইনাল, এটাকে একত্রে যখন করি ওটাকে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়। ডোমেস্টিক মানে কি দেশের ভিতরে, হ্যাঁ তাহলে গ্রোস মানে কি টোটাল ডোমেস্টিক প্রোডাক্ট, ওটার ভ্যালু যেটা একটা গিভেন পিরিয়ড অফ টাইম ওইটা হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ ব্রেকিং ডাউন দ্য ডেফিনিশন, জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু কিন্তু মানে ভোক্তা যে টাকাতে কিনছে ওটা, ভোক্তা যে টাকাতে কিনছে ওইটার সাথে যত প্রোডিউস হয়েছে ওইটা মাল্টিপ্লাই হবে, মানে আমি যে বলছি যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কি যে সব প্রোডাক্ট আর সার্ভিসের মূল যেই দামটা দাঁড়ায়, কোন দামটা ভোক্তা যে টাকাতে মার্কেট ভ্যালু, ঠিক আছে একদম লাস্ট মানে যেটা হ্যাঁ আউটপুট ইজ ভ্যালুড এট মার্কেট প্রাইসেস of all final records only the value of final goods not intermediate goods, যেটা বোঝানো একটু আগে। Goods and services includes both tangible goods, food, clothing, cars, and intangible services, haircuts, house cleaning, doctor visits. দুটো ইনক্লুড করে। Produced includes goods and services currently produced, not transactions involving goods produced in past used goods. কারেন্টলি যেটা প্রডিউস হচ্ছে পাস্টের জিনিসটা, কারণ ডেফিনেশন লেখা আছে ইন আ গিভেন পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। উইদিন আ কান্ট্রি মেজার্স দ্য ভ্যালু অফ প্রোডাকশন উইদিন দ্য জিওগ্রাফিক কনফাইন্স অফ আ কান্ট্রি, মানে আমার দেশের মধ্যে, আমার দেশের বাইরে না, আমার দেশের মধ্যে আমার গভর্নমেন্টের আন্ডারে বাংলাদেশের কর্পোরেশন বলেন, ট্রেড লাইসেন্স বলেন, যেটাই বলেন আমার জমি, এখানে বাইরে কোনো কিছু না, ঠিক আছে। In a given period of time measures the value of production that takes place within a specific interval of time, usually a year or a quarter, মানে এটা কিন্তু আনলিমিটেড কখন হতে পারে না, কারণ এক বছর অথবা 6 মাস অথবা 3 মাস এরকম, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেটিং জিডিপি আসেন, সাপোজ দেয়ার আর টু গুডস ইন দি ইকোনমি, রাইস এন্ড হুইট, ধরে নিলাম আমার অর্থনীতিতে আর কিছু নাই, রাইস আর হুইট আছে, হ্যাঁ আর কিছু নেই। তো জিডিপিটা আমি কিভাবে ক্যালকুলেট করব, প্রাইস অফ রাইস ইনটু কোয়ান্টিটি অফ রাইস, মানে যত রাইস প্রডিউস হয়েছে এটার সাথে এটা যে দামে বিক্রি হয়েছে এটাকে ইনটু করব, প্লাস প্রাইস অফ হুইট ইনটু কোয়ান্টিটি অফ হুইট, একই জিনিস, যত হুইট প্রডিউস হয়েছে এটার সাথে দামটা যত এটাকে ইনটু করব, দুইটাকে প্লাস করব, কারণ আমরা কি বলছি যে যত আমার গুডস এন্ড সার্ভিস আছে সবগুলার মূল যে দাম ওটা একত্র করে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমার গুডস দুইটা রাইস এন্ড হুইট, তাহলে কি করব, যত রাইস আছে ওটাকে এটা দামের সাথে ইনটু করব, প্লাস যত হুইট আছে সেটা দামের সাথে ইনটু করব। এই প্রাইসটা তো একদম কনজিউমার যে প্রাইসে হ্যাঁ। পারচেজ করছে সেই প্রাইস, সেই প্রাইস লাস্ট স্টেজ আছে। হিয়ার উই ক্যান ইউজ আইদার কারেন্ট প্রাইস অর বেস প্রাইস, এটা পরে আসে। ওটা স্যার আমাদের শর্ত দিয়ে দিল কারেন্ট প্রাইস আর বেস প্রাইস। কারেন্ট প্রাইস অর বেস প্রাইস আমি বলি, কারেন্ট প্রাইসটা হচ্ছে যে ধরেন চেঞ্জিং থাকে, তো দাম তো এক বছর অনেকবার চেঞ্জ হতে পারে, ঠিক না, তো একটা বেস ধরে নিই আমরা, প্রথমে যেটা ছিল, হ্যাঁ প্রথমে ধরে নিই, যেমন জুস প্রথমে 20 টাকা ছিল, এখন আছে 25 টাকা দাম, হ্যাঁ এক বছরের এখন এক বছর ভিতরে, তো এখন 25 টাকাটা মনে করেন যে 2-3 মাসের জন্য আছে, কিন্তু অ্যাকচুয়ালি দামটা 20 টাকা ছিল। এটাই, তো একটা বেস প্রাইস বলা হয়। আচ্ছা রিয়েল ভার্সেস নমিনাল জিডিপি, nominal GDP values the production of goods and services at current prices. Nominal GDP মানে হচ্ছে যে প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিস, মানে আমার গুডস এন্ড সার্ভিস যা আছে এটা কারেন্ট প্রাইসে চলছে, কারেন্ট প্রাইস এখন বর্তমানে বাজার যে প্রাইসটা এটা হিসাবে ওরা মানে এটাকে ভ্যালু করে। রিয়েল জিডিপি ভ্যালুস দ্য প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস এট কনস্ট্যান্ট প্রাইসেস, কনস্ট্যান্ট মানে যেটা যেটা বললাম 20 টাকা যেটা মানে যেটা ঠিক আছে, মানে যেটা ঠিক আছে মাঝে মাঝে বাড়ে কমে কিন্তু ইউজুয়ালি ওইটাই থাকে কনস্ট্যান্ট যেটা, হ্যাঁ ওইটা ধরে যখন আমি ভ্যালু করি ওইটাকে রিয়েল জিডিপি বলে। নমিনাল বলা হচ্ছে যে আজকের দিনে এই মুহূর্তে যে দাম ওইটা ধরবে, অলরাইট। এই দেখেন হিয়ার ফার্স্ট
we have to decide which year we are going to consider as base year, and then we take the base year prices in GDP calculation. আচ্ছা, টেবিলটা দেখো, টেবিলটা ক্যালকুলেশন বোঝায় প্রাইসেস এন্ড কোয়ান্টিটিজ। প্রথমটা আসি, দেখেন ইয়ার 2001 2 3 প্রাইস অফ হট ডগস 2001 এ কি প্রাইস $1, 2 এ কি প্রাইস $2, 3 এ $3। কোয়ান্টিটি মানে কতটুকু প্রোডিউস হয়েছে 100 150 200। প্রাইস কত $2 $3 $4। হ্যাঁ, এটা হ্যামবার্গার, মানে এই দুইটা প্রোডাক্ট আছে আর কি ধরে নিচ্ছি ইকোনমিতে। আবার কোয়ান্টিটি হ্যামবার্গার কত 50 100 150। এখন আসি নমিনাল জিডিপি আমি ক্যালকুলেট করছি, নমিনাল, ঠিক আছে। 2001 এ কতগুলো হটডগ ছিল 100টা, কত করে $1 প্লাস হ্যামবার্গার কত ছিল 50টা, কত করে $2 ইকুয়ালস টু $200 আছে। তাহলে এটা হচ্ছে 2001 এর নমিনাল জিডিপি। ওভাবেই 2 এ দেখেন 2 এ কত দাম ছিল $2 ছিল, হটডগ কত ছিল 150 ছিল, তাহলে ইনটু প্লাস হ্যামবার্গার কত দাম ছিল $3 আর কত কোয়ান্টিটি 100, দুইটা প্লাস করব, হ্যাঁ দুইটা ক্যালকুলেট 600 আসে, এরকম করে 2003টা 1200 আসে। এটা নমিনাল। এখন আসি রিয়েল জিডিপি। বেস ইয়ার হচ্ছে 2001, মানে কি জানেন, আমি সব কোয়ান্টিটি প্রাইসটা ধরবো 2001 এর থেকে না, শুধু একের দামটা ধরবো, আমি ওটাকে বেস প্রাইস ধরতেছি, ওটাকে আমি বেস প্রাইস ধরতেছি, কিন্তু কোয়ান্টিটি হচ্ছে প্রতি বছরটা বছর হিসাবে ধরতেছি। এখন আসেন দেখেন কি করেছি, এই দেখেন 2001 2 3 দেখেন আমি দাম কিন্তু $1 ধরেছি প্রতিবার, কিন্তু কোয়ান্টিটি হ্যাঁ 100 150 200 প্লাস ওই যে দেখেন হ্যামবার্গারও দাম 2001 টা ধরেছি আর কোয়ান্টিটি 50 100 150। ওই হিসাবে দেখেন প্রতি বছর যেটা আসে ওটা হচ্ছে রিয়েল জিডিপি। রিয়েল যদি রিয়েল জিডিপি ক্যালকুলেট করতে বলে তাহলে এরকম বেস ধরে নিতে বেস প্রাইস একটা ধরে নিতে, ওটা বলে দিব কথা আমি যদি যে রিয়েল মানে হচ্ছে বেস, বেস আর কারেন্ট মানে হচ্ছে ওই যে নমিনাল মানে হচ্ছে nominal মানে হচ্ছে কারেন্ট। কারেন্ট। বুঝেছি কোন কনফিউশন? স্যার যে রাইসটা আমি দেশের বাইরে পাঠাবো এটা তো আমি কাউন্ট করবো, এই কোয়ান্টিটিটা তো আমি কাউন্ট না কেন করবেন, আপনি তো দেশে প্রোডিউস করছেন, দেশে তো প্রোডিউস হচ্ছে। আচ্ছা, মানে দেশে প্রোডিউস সার্ভিস কত আমার প্রোডাক্ট হবে, দেশে প্রোডিউস হলে যদি আমি ইনকাম করতে পারি আমার এটা এখন যদি আপনার কনজিউমারটা, হ্যাঁ আপনার কনজিউমার যদি এক্সপোর্ট, মানে কি আপনার ফাইনাল কনজিউমার এখানে না, বাইরে মানে আপনি এখানে কোনো কিছু বিক্রি করছেন না, মানে এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, এর জন্য কিন্তু এক্সপোর্টের খাতটা আলাদা, হ্যাঁ ওটা আসবে না, ওটা আসবে না, হ্যাঁ ওটা আসবে না। কিন্তু আমি প্রোডিউস করেছি এবং এখানে বিক্রি হচ্ছে, ওটা আসবে, ঠিক আছে। কারণ এক্সপোর্টটা আমি করছি ওই দেশের অনুযায়ী, যেখানে পাঠাবো ওই কনজিউমার অনুযায়ী, এবং দামটা রাখছি ওই কনজিউমার অনুযায়ী, ওটা এই দেশে ঢুকানো যাবে, ওটা আলাদা একটা ফ্যাক্টর, ওটা এক্সপোর্ট ওই যে ব্যালেন্স অফ পেমেন্টস অন্য দিকে আসে। আচ্ছা, ওয়েজ অফ মেজারিং জিডিপি। জিডিপি মেজার করার তিনটা ওয়ে আছে। There are three methods approach of calculating GDP: value added method, factor income approach, expenditure approach. এখন আসি প্রথমে ফার্স্ট মেথড, ভ্যালু অ্যাডেড মেথড। In this method of GDP calculation we include only the value of final goods. The value of final goods, we can find the value of a final good by summing up the value that is added in every stage of production of that good. In production process of a good, raw materials are turned into intermediate goods and intermediate goods are transformed to final good. Different firms will take part in this process. Question: what is the difference between final and intermediate goods? What is value addition? It is a difference between the value of a good market price that a firm gets and the cost of all raw materials. Example: suppose an economy produces only bread. Production process of bread is the following. First, a firm buys raw materials wheat at a price 10 taka and then use factor of production to transform it into intermediate good flour which it sells at 20 taka. So the value addition by firm 1 is 10 taka. Now think of another firm who buys the flour at 20 taka from firm 1 and then uses factor of production to transform it into a final good bread which it sells at 40 taka. So the value addition by firm 2 is 20 taka. Next item. So in GDP calculation we sum up value addition in every stage of production of a good. In our example, GDP will be the sum of three components. GDP equals to value of raw materials plus value added by firm 1 plus value added by firm 2. GDP equals to 10 plus 10 plus 20 equals to 40.
এখন এখানে কি হচ্ছে, আমি যদি অনেক ভেঙে বলেছি, কিন্তু কথা হচ্ছে এটা যে আমি আমার যেটা ফার্স্টে বলেছে যে উই ইনক্লুড অনলি দ্য ভ্যালু অফ ফাইনাল গুডস, মানে হচ্ছে দেখেন আমি কিন্তু বললাম যে ভোক্তা কেনার সময় যে টাকাটা দেয় ওইটাই টাকা, ওইটাই আমি ধরবো, কিন্তু সবসময় এটা তো ইজি হয় না বের করা, মাঝে মাঝে ফার্স্ট প্রসেস থেকে লাস্ট প্রসেস পর্যন্ত দামটা কিভাবে ক্যারি হচ্ছে ওটা দেখতে হবে। যিনি ওরা কি বলছে যে ফার্স্টে মনে করেন একজন র মেটেরিয়াল কিনে উইট, হ্যাঁ 10 টাকা দিয়ে, এবং পরে ওর ফ্যাক্টরিতে এটাকে ফ্লাওয়ার বানায়, হ্যাঁ ফ্লাওয়ার বানায় আর এবং ওইটাকে বিক্রি করে 20 টাকা, মানে কি ও 10 টাকাতে কিনে 20 টাকা বিক্রি করতেছে, মানে 10 টাকা ও ভ্যালু অ্যাড করতেছে, 10 টাকা ভ্যালু অ্যাড করতেছে। 10 টাকাতে কিনে পরে ফ্যাক্টরিতে কাজ করে যেটা বানায় ওটার দাম 20 টাকা, মানে কি 10 টাকা অ্যাড হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, ঠিক আছে। এবং আরেকটা ফ্যাক্টরি ও যেটা কিনছে, ও যেটা বানিয়েছে আগে ফ্যাক্টরিটা, ওর থেকে নিয়ে এই 20 টাকাকে ট্রান্সফার করে 40 টাকা বিক্রি করে, হ্যাঁ কথার কথা 40 টাকা বিক্রি করে, হ্যাঁ পরে এটা কি হচ্ছে, তাহলে ও 20 টাকা আরো ভ্যালু অ্যাড করতেছে। এখন তাহলে কি হচ্ছে, বেস প্রাইস তো 10 টাকা ছিল এই প্রোডাক্টে, বেস মানে কি র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল একদম 10 টাকা ছিল, তো এই র ম্যাটেরিয়ালটা 10 টাকা যেটা ফার্স্ট ফ্যাক্টরি নিছে, এই 10 টাকাটা তো পরের ফ্যাক্টরিতে যাচ্ছে, 10 টাকা এটা তো ডাবল হবে না, না কিন্তু ভ্যালু অ্যাড দিবা হয়েছে। আমি আরেকবার বলি, একটা র ম্যাটেরিয়াল নিয়ে দুইটা ফ্যাক্টরি কাজ করে, দুইবার হলো। হ্যাঁ তো ওই র ম্যাটেরিয়ালের প্রাইস আছে 10 টাকা, ঠিক না, তো এটা এই ফ্যাক্টরি নিচ্ছে, এই ফ্যাক্টরি বা এটা নিচ্ছে, র ম্যাটেরিয়াল দাম কিন্তু সেম থাকে, র ম্যাটেরিয়াল যে অ্যাকচুয়াল দাম ওটা সেম থাকে, কিন্তু বাড়তি হচ্ছে কিন্তু প্রতিবার যে বাড়তিটা যে ভ্যালু অ্যাড হচ্ছে, হ্যাঁ ওইটা আলাদা ভাবে আবার অ্যাড হয়। ফার্স্ট ফ্যাক্টরি যে সে তো কিছু না কিছু প্রডিউস করতেছে, হ্যাঁ। ও 20 টাকা রেট দিচ্ছে, এখানে 10 টাকা বাড়ছে। হুম। আর পরের কোম্পানি 40 টাকা রেট করছে, ওই 20 টাকা বাড়ছে, ওই 20 টাকা আবার এখন তাহলে কি ওই ক্যালকুলেশন দেখেন, জিডিপি ইকুয়ালস টু 10 প্লাস 10 প্লাস 20, প্রথম 10টা কি র ম্যাটেরিয়াল দাম, পরের 10টা কি যে প্রথম যে ভ্যালু অ্যাড করছে, আবার পরের 20টা কি পরের ফার্ম যে ভ্যালু অ্যাড করছে, 20 টাকা কিনে 40 বিশ আবার 20 টাকা তো এভাবে করে জিডিপি ক্যালকুলেট করা হয়। এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। র ম্যাটেরিয়ালটা একবারই আসবে, তারপরে হ্যাঁ। যে ভ্যালুগুলো আসবে শুধু অ্যাডেড ভ্যালুগুলো আসবে, হ্যাঁ। আর কোনো কারণ আমি এটা বলতে পারি যে ঠিক আছে যে আমি আমার জন্য যে র মেটেরিয়ালটা এটা তো অন্য ফ্যাক্টরির জন্য, আসলে আমার জন্য যে ফাইনাল প্রোডাক্ট এটা তো অন্য ফ্যাক্টরির জন্য র মেটেরিয়াল, সেটাই। কিন্তু এই ক্যালকুলেশনটা করতে গেলে যদি আমি সবকিছু ওইভাবে ধরে দেখ অনেক কনফিউশন চলে আসবে। জিডিপিটা দেখে হচ্ছে যে একটা প্রোডাক্ট একদম বেস থেকে ফাইনাল পর্যন্ত যায় কিভাবে, ওই প্রথম দামটা ওর বেস র মেটেরিয়াল দাম হিসেবে ধরে এবং বাকি যত কিছু প্রতি স্টেপে যে বাড়ে ওটাকে ভ্যালু এডিশন বলে। এই ক্যালকুলেশন মেথড এটা ভ্যালু এডেড মেথড, এই মেথডে এটাকে ভ্যালু এডিশন বলে। এর জন্য আমরা প্রথম যে র মেটেরিয়াল প্রাইসটা এটাকে কনস্ট্যান্ট রাখি, এটার সাথে প্রতি স্টেজে প্রতি ফ্যাক্টরিতে যে দামটা বাড়ে ওটাকে আমরা ভ্যালু এডিশন বলি লাস্ট পর্যন্ত। তারপর আমরা সবকিছু অ্যাড করে যেটা দ্বারা ওটাকে জিডিপি হিসেবে ধরি। কোনো সমস্যা বেশি তাড়াতাড়ি বলে না, স্যার, র ম্যাটেরিয়ালসটা আমরা কিভাবে জানবো যে কোথা থেকে এক ফ্যাক্টরি কাট কিভাবে আমরা টাকাটা পাবো? এটা আপনি জানেন, এটা সরকার জানে, আমি প্রসেসটা জানি প্রসেস জানি। এটা সরকার শুনবে। জিডিপি জিডিপি ক্যালকুলেশন করতে আচ্ছা, ডাবল কাউন্টিং results if the value of an intermediate good is included in the gross domestic product more than once. Such double counting would seriously overshape gross domestic product. In the previous example, we have seen that the total value addition of bread is 40 taka and the price of a flour intermediate good that is used to produce that bread is 20 taka. Now we cannot include 20 taka in GDP calculation because the value of this flour is already included in the calculation of GDP. Double counting যেটা বলছি যে আমি অলরেডি যেটা আমি একবার ধরেছি যদি আবার ধরি তাহলে জিডিপি ব্যাপারটা আমার তো ওভারস্টেট হয়ে যাবে, হ্যাঁ এর জন্যই আমি মাত্র যেটা বুঝেছি ওইটাই আমাকে বলছে যে আমি যে প্রথমে 20 টাকাতে কিনলাম, হ্যাঁ ওইটা আমি পরে 20 টাকা হিসেবে আমি ধরতে পারবো না, কারণ তাহলে ওভারস্টেট হয়ে যাচ্ছে। আমি এর জন্যই প্রথম 10 টাকাকে আলাদা করি আর বাকি প্রতিবার যে ভ্যালুটা এক্সট্রা অ্যাড হচ্ছে ওইটাকে অ্যাড করি। কিন্তু প্রথমে যে আমি এই ফ্যাক্টরি থেকে আমি 20 টাকা করে নিলাম, হ্যাঁ তো আমি আমার র মেটেরিয়ালটা 20 টাকা হিসেবে দিতে পারতাম, কিন্তু আমি তো দিচ্ছি না, আমি এটা দিলে তো তাহলে ওভারসেট হয়ে যাচ্ছে। হ্যাঁ কারণ কি ওই আগেরটাতে আগেরটাতে আমি 10 টাকা নিচ্ছি, তো এক কথায় ক্যালকুলেশন হজবর হয়ে যাবে, অ্যাকচুয়াল জিডিপি তখন অনেক বেড়ে যাবে, যেটা না অ্যাকচুয়াল জিডিপি হচ্ছে এইটাই যেটা
আসে ওটার দামটা কনস্ট্যান্ট ধরে প্রতি স্টেজে প্রতি ফ্যাক্টরিতে কাস্টমার কত পৌঁছানো পর্যন্ত যেটা অ্যাড হয় ওটাকে ভ্যালুয়েশন বলে। তো প্রতিবার আমরা ওটা অ্যাড করব, কিন্তু কনস্ট্যান্ট একবার ধরবো। কিন্তু প্রতিবার মনে করেন প্রতিবার যে একজন ওটা র মেটেরিয়াল হিসেবে ট্রিট করতেছে, একজনের ফাইনাল প্রোডাক্ট আর একজন র মেটেরিয়াল হিসেবে ট্রিট করতেছে, আমরা ওইটাকে ওভাবে ধরবো না, ওইটাকে ওভাবে ধরবো না, আমরা ওইটাকে বুঝবো ওভাবে, কিন্তু ওইভাবে যদি আমরা ধরি তাহলে ডাবল কাউন্টিং হয়ে যাবে। আমরা প্রতিবার প্রতি স্টেজে যা হচ্ছে, যেটা এক্সট্রা দামটা বাড়ছে যেই কারণেই হোক, হ্যাঁ, ওইটাকে আমরা ভ্যালু এডিশন হিসেবে আলাদাভাবে ধরবো এবং ফার্স্ট যে প্রাইসটা ওইটাকে আলাদাভাবে রাখবো, তারপরে অ্যাড করবো। তাহলে হবে কি কোনো ডাবল কাউন্টিং হবে না। এখন এখানে কোম্পানি যত দেয় দাঁড়ায়। এটাই, এটা হচ্ছে জিডিপি কনসার্ন, জিডিপি পার্সপেক্টিভে বলছি, এটা কিন্তু কোম্পানি পার্সপেক্টিভে না বুঝছি, এখন স্যার একটা জিনিস হলো গম থেকে বানাইছে হলো ময়দা, হ্যাঁ ময়দা থেকে বানাইছে Bread. ব্রেড, ব্রেড থেকে আবার আরেকজন হ্যাঁ। স্যান্ডউইচ বানাইছে। স্যান্ডউইচ বানাবো, তো ওইটাকে তো আমি 50 টাকা বাড়বো, কারণ আমি তো আগে 40 টাকা 55 টাকা ধরবো না জিডিপির সময়, আমি ওই 10 টাকায় রাখবো, কিন্তু ভ্যালু এড কি হচ্ছে, 30 টাকা বাড়তেছে, 30 টাকা আমি add করবো। স্যার এখানে তাহলে বলতেছে আমার এখানে ডাবল ফান্ডিং বলতেছে আমি ডাবল ফান্ডিং ইনক্লুড করবো না। হ্যাঁ, না ডাবল যদি আমি একটু আগে বোঝালাম, হ্যাঁ, যদি আমি প্রতিটা স্টেপে যদি র ম্যাটেরিয়ালসের দামটা অ্যাড করি, হ্যাঁ তাহলে ডাবল কাউন্টিং হবে, এটা করা যাবে না, এটা করা যাবে না দেখে যে ভ্যালু এডিশনটা হয়। হয় বুঝতে পেরেছি? বুঝছি স্যার। ক্লিয়ার সব? প্রশ্ন থাকলে বলেন। ডাবল কাউন্ট